আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব উদ্ভাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম উইকলি 1 এর অর্থাৎ সরল রেখার গণিত প্রশ্নের সমাধান। তো 6টা প্রশ্ন আমি সমাধান করব, প্রত্যেকটার মার্ক হচ্ছে 10, 6 × 10 মাল্টিপ্লাইড বাই 60, ঠিক আছে। সো গণিত পার্টটা আমি সমাধান করে দিচ্ছি। প্রথম প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। দেখো বলছে যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ত্রিভুজের 3টা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, বি কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা তোমাকে বের করতে হবে। তো ব্যাপারটা খুবই সিম্পল, আসলে খুবই সিম্পল বলতে অতটাও সিম্পল না, একটু ঝামেলা আছে। কীরকম ঝামেলা? ধরা যাক এইটা হচ্ছে গিয়ে তোমার সেই ত্রিভুজ এ, এখানে বি, এখানে হচ্ছে গিয়ে সি। সো বি কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা তুমি বের করতে চাও। ঝামেলা হচ্ছে যে এইখানে যে কোণটা, এটা সূক্ষ্ম কোণ নাকি স্থূল কোণ এইটা তুমি জানো না, ঠিক আছে। সো এখন এইটা সূক্ষ্ম কোণ হলে আমরা তো ডিরেক্টলি কি বিসি এর সমীকরণ বের করতাম, এ বি এর সমীকরণ বের করতাম, দেন সূক্ষ্ম কোণের বা স্থূল কোণ যদি আমরা জানতাম তাহলে বের করতাম। এখন অ্যাকচুয়ালি এটা কি সেটা তো আসলে আমরা জানি না, এবং এটা বের করাটাও আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এই জিনিসটা আসলে কিভাবে করতে হবে সেই জিনিসটা আমরা একটু দেখব। তো আমরা জিনিসটাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করি, আমরা কি কি জানি ত্রিভুজ সম্পর্কে, আমরা কি কি জানি একটু যদি আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করি। আচ্ছা, ধরা যাক যে তোমার হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে এ, এইটার কোঅর্ডিনেট তুমি জানো -1, -7, তাই না? তুমি বি এর কোঅর্ডিনেট জানো যেটা হচ্ছে গিয়ে 5, 1, এবং সি এর কোঅর্ডিনেট তুমি জানো সেটা হচ্ছে 1, 4। একটা জিনিস আমরা জানি, আমি বিভিন্ন মেথড থেকে এটা একটু চিন্তা করি, ঠিক আছে। একটা জিনিস আমরা জানি যে কোণের সমদ্বিখণ্ডক কিন্তু অবশ্যই অন্তঃকেন্দ্রগামী হয়, তাই না? সাপোজ দিস ইজ দ্য ইন সেন্টার। তাহলে তোমার কোণের যে সমদ্বিখণ্ডক আমরা জানি যে কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হচ্ছে গিয়ে অন্তঃকেন্দ্র, ঠিক আছে। তাহলে আমাদের একটা ইনফরমেশন জানা আছে, সেটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক অন্তঃকেন্দ্রগামী, ঠিক আছে। সো তোমার দেখো ত্রিভুজের 3টা শীর্ষ জানা আছে, 3টা শীর্ষ জানা থাকলে তুমি কিন্তু অন্তঃকেন্দ্র বের করতে পারো। সূত্র কিন্তু তোমার জানা আছে, তোমার সূত্র জানা আছে, তাই না? সূত্রটা কি বলো তো? আই বের করার সূত্রটা ছিল এরকম, এ x1 প্লাস বি y1 প্লাস সি, সরি y1 তো না, অ্যাকচুয়ালি কত, bx2 cx3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c, যেখানে abc হচ্ছে তোমার বাহুগুলোর দৈর্ঘ্য, ay1 প্লাস by2 প্লাস cy3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। এখানে এটা হচ্ছে ত্রিভুজ ABC এর বাহুর দৈর্ঘ্য। সো তুমি বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে পারবা, ভার্টেক্সগুলো তোমাকে দেওয়া আছে, শীর্ষগুলো দেওয়া আছে, তুমি খুব ইজিলি আই বের করতে পারবা। আই যদি তোমার জানা থাকে, বি অলরেডি তোমার জানা আছে, তাহলে আই এবং বি বিন্দুগামী অর্থাৎ দুই বিন্দুগামী সরল রেখার সূত্র দিয়ে তুমি খুব ইজিলি কোণের সমদ্বিখণ্ডকটা বের করে ফেলতে পারো। এবং এই মেথডের সুবিধা কি? সুবিধা আছে একটা, সুবিধা তোমার এইটা সূক্ষ্ম কোণ নাকি স্থূল কোণ এইটা তোমার জানতে হবে না, ঠিক আছে। তো এইটা তোমার জানতে হবে না এই মেথডে তুমি যদি করতে চাও। তবে একটা অসুবিধা আছে, অসুবিধাটা হচ্ছে তোমার এই যে অন্তঃকেন্দ্রটা, এটা সবসময় আসলে ভালো কোনো ভ্যালু আসে না, ঠিক আছে। যেমন এই ত্রিভুজের ক্ষেত্রে ভালো ভ্যালু আসবে না, ঠিক আছে। তো আসলে অন্তঃকেন্দ্রের মান যদি ভালো হয়, এটা ভালো হবে কি হবে না তুমি কীভাবে বুঝবা? এ বি সি তিনটাই যদি পূর্ণ সংখ্যা হয়, এ বি সি তিনটাই যদি পূর্ণ সংখ্যা হয়, বা তিনটাই যদি তোমার মূলদ হয়, তাহলে আসলে তুমি এই মেথডে করে বেনিফিট পাবা। আর এবিসি এর যে কোনো একটা মানে বাহুর দৈর্ঘ্য যে কোনো একটা যদি অমূলদ হয়, তাহলে আসলে তোমার এই মেথডে ক্যালকুলেশন করাটা টাফ হয়ে যাবে। সো আমার এই মেথডে করতে গেলে, আমি যদি এই মেথড 1-এ করতে চাই, তাহলে আমার যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, সাপোজ এই যে এসিটা অ্যাকচুয়ালি তোমার কত চলে আসে জানো? এসিটা চলে আসে হচ্ছে গিয়ে √123। সো একটা অমূলদ সংখ্যা, সো আমরা এই মেথডে যাচ্ছি না। সো আর কিভাবে চিন্তা করা যেতে পারে, আর যেভাবে চিন্তা করা যেতে পারে সেটা হলো, আচ্ছা আমি আর একটা ত্রিভুজ এঁকে নেই আগে। সাপোজ এটা হচ্ছে গিয়ে এ, যেটা আমাকে দেওয়া ছিল, এটা হচ্ছে -1, -7, বি দেওয়া আছে, হচ্ছে গিয়ে 5, 1, এবং সি দেওয়া আছে হচ্ছে 1, 4।
আচ্ছা, এটা হবে মেথড 2। সো আমি যদি কোনোভাবে এই ত্রিভুজের অভ্যন্তরে একটা ভ্যালু জানি, ত্রিভুজের অভ্যন্তরে যদি আমার একটা বিন্দু জানা থাকে, তাহলে সেই বিন্দুধারী বি এর যেই কোণের সমদ্বিখণ্ডকটা সেইটা বের করলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? সো সামহাউ তোমাকে কি করতে হবে, এ বি সি এর মাঝে এমন একটা বিন্দু বের করতে হবে যেই বিন্দুটা তুমি শিওর 100% শিওর যে এ বি সি এর ভিতরেই থাকবে। সো তুমি এরকম বিন্দুগুলো আসলে কি কি তুমি জানো? সাপোজ তুমি পরিকেন্দ্র জানো, তাই না? পরিকেন্দ্র কি অলওয়েজ বৃত্তের ভিতরে হয়? তুমি বলো তো। পরিকেন্দ্র কিন্তু অলওয়েজ ত্রিভুজের ভিতরে হয় না। পরিকেন্দ্র কিন্তু সামটাইমস তোমার কি বলবো, বাহুর উপরেও হতে পারে। যেমন তুমি যদি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র বের করো, সেটা কিন্তু তোমার অতিভুজের উপরে হয়। এভাবে তুমি যদি অন্তকেন্দ্রের হিসাব করো, অন্তকেন্দ্রতে আসলে আইডিয়া বাদই দিলাম, কারণ অন্তকেন্দ্রে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য মূলত আসতেছে। তুমি যদি বহিকেন্দ্র, ওটা তো অবশ্যই ত্রিভুজের বাহির থাকবে। আর কি কি আছে? লম্ববিন্দুটাও সবসময় যে ভিতরে থাকে বিষয়টা এরকম না। লম্ববিন্দু তোমার শীর্ষেও থাকতে পারে। যেমন তুমি যদি সমবাহু ত্রিভুজের কথা চিন্তা করো, তাহলে কিন্তু লম্ববিন্দুটা কিন্তু তোমার যেই শীর্ষে সমকোণ, সেই শীর্ষে কিন্তু তোমার লম্ববিন্দু থাকে। আরেকটা জিনিস আছে যেটা কিন্তু তোমার হচ্ছে কত বলতো, ভরকেন্দ্রগুলো আসলে কি বলতো? ভরকেন্দ্র কিন্তু তোমার মধ্যমাগুলোর ছেদবিন্দু এবং এটা অলওয়েজ ত্রিভুজের অভ্যন্তরে থাকবে, 100% শিওর, ঠিক আছে? ভরকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে অবশ্যই থাকবে, যেহেতু এটা হচ্ছে মধ্যমাগুলোর ছেদবিন্দু। সো ফার্স্ট আমরা ভরকেন্দ্রটা বের করব এবং ওই ভরকেন্দ্রধারী বি কোণের সমদ্বিখণ্ডক যেটা, সেটা যদি বের করে ফেলি তাহলে কিন্তু আসলে আমার অঙ্কটা হয়ে যায়, তাই না? নির্দিষ্ট বিন্দুধারী কোনো সমদ্বিখণ্ডক আমরা বের করতে পারি। সো আমাদের ফার্স্ট টার্গেট কি? যেহেতু আমরা শিওর যে ভরকেন্দ্র অবশ্যই ত্রিভুজের অভ্যন্তরে থাকবে, ভরকেন্দ্র অবশ্যই ত্রিভুজের অভ্যন্তরে থাকবে। আচ্ছা, ভরকেন্দ্রটা তাহলে কত? ভরকেন্দ্রটা হচ্ছে কি তোমার -1 + 5 + 1 / 3, -7 + 1 + 4 / 3। সো এটা তুমি যদি একটু হিসাব নিকাশ করলে কত আসতেছে হচ্ছে 5 / 3, -2 / 3। এটা হচ্ছে ভরকেন্দ্র, ঠিক আছে? এখন নির্দিষ্ট বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক কি? সাপোজ তোমাকে আমি লিখে দিই, এটা নোট, ঠিক আছে? এটা কিন্তু অঙ্কের পার্ট না, এটা তোমাকে আমি নোট লিখে দিচ্ছি। a1x + b1y + c1 = 0, এটা হচ্ছে গিয়ে একটা সমীকরণ। a2x + b2y + c2 = 0, এটা হচ্ছে গিয়ে আর একটা সমীকরণ, ঠিক আছে? যদি a1h + b1k + c1 এবং a2h + b2y + c2 একই চিহ্ন বিশিষ্ট হয়, তবে a1x + b1y + c1 / কত? a1² + b1²। এখানে প্লাস চিহ্নটা নিব। a2x + b2y + c2 / কত? a2² + b2²। এইটা হবে কি বলতো? h, k বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। ব্যাপারটা একটু বুঝো। h, k বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক তুমি জানতে চাও, ঠিক আছে? h, k বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক তুমি জানতে চাও। সো তুমি কি করবে? h, k বিন্দুটা এই দুইটা লাইনে বসাই দিবা, যে দুইটা লাইন তোমাকে দেয়া আছে। সাপোজ দুইটা লাইনে বসাই দিয়ে তুমি এই একটা ভ্যালু পাইছো, এই একটা ভ্যালু পাইছো। সাপোজ এই ভ্যালুটা পজিটিভ, এটাও পজিটিভ, অথবা এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, দুইটাই যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে তুমি এখানে প্লাস নিয়ে, এখানে প্লাস মাইনাস দুটোই হতে পারে, ঠিক আছে? তুমি প্লাস নিয়ে যেই কোণের সমদ্বিখণ্ডকটা আসে সেইটা হবে h, k বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। আর যদি আলাদা হইতো তাহলে কি হইতো বলো তো? আলাদা হলে মাইনাস নিয়ে আমরা পাইতাম। আলাদা হলে মাইনাস চিহ্ন নিতে হবে, এই জায়গাটায় মাইনাস চিহ্ন দিতে হবে।
আলাদা চিহ্ন বিশিষ্ট হলে মাইনাস চিহ্ন নিতে হবে। তো এখন আমাদের কাজটা কি বলতো, আমাদের কাজটা হচ্ছে যে 5,3 বিন্দুটা বসে, মানে ভরকেন্দ্রটা আমরা বসে দেখব যে আসলে আমাদের একই চিহ্ন আসে নাকি আলাদা চিহ্ন আসে, এটা আমরা দেখব। এখন এটা অঙ্ক, ঠিক আছে, এটা অঙ্ক করতেছি। তাহলে কোথায় কোথায় বসাবো? আচ্ছা, তার আগে আমাদের এবি আর আমাদের এই দুইটা ইকুয়েশন বের করতে হবে, বিসি এবং এসি, এটা বের করতে হবে। যেহেতু আমি সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করতে চাই, সমদ্বিখণ্ডকের সমীকরণটা আমার এই দিক দিয়ে কোনো একটা জায়গা দিয়ে চলে যাবে। সো বিসি এবং এসিটা আমাকে বের করতে হবে, বিসি এবং এবি। তাহলে বিসি এর সমীকরণটা কি? বিসি এর সমীকরণ তোমার দুই বিন্দু দেওয়া আছে, তুমি এইভাবে চাইলে বের করে ফেলতে পারো। দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ আমরা কীভাবে বের করি? x minus x1 অর্থাৎ 5 minus 1 is equals to y minus y1 মানে কত এখানে? y1 মানে হচ্ছে গিয়ে তোমার 1 ডিভাইডেড বাই 1 minus 4, ঠিক আছে। তো এইভাবে তুমি যদি বের করো তাহলে কিন্তু তোমার বিসি এর সমীকরণটা চলে আসবে। আমি আগে থেকে ক্যালকুলেট করে রাখছি, 3x plus 4y minus 19 equals to 0। সিমিলারলি এসি এর সমীকরণ তুমি যদি একটু বের করো, এসি এর সমীকরণ, তাহলে এসি এর সমীকরণটা কীরকম? এসি তো না, অ্যাকচুয়ালি এবি এর সমীকরণ বের করতে হবে আমাকে, এবি এর সমীকরণ। তাহলে সেটা হবে তোমার এক্স মাইনাসে প্লাস 1 minus 5 is equals to y plus 7, হ্যাঁ, -7 -1। এখান থেকে হিসাব নিকাশ করলে তোমার চলে আসতেছে কত? চলে আসতেছে হচ্ছে 4x minus 3y minus 17 equals to 0। তাহলে আমরা কি করলাম? আমরা বিসি এর সমীকরণ বের করছি, এবি এর সমীকরণ বের করছি। এখন এদের সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করলেই হচ্ছে। বাট তার আগে আমাকে জানতে হবে যে আমি আসলে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করার সময় প্লাস নিব নাকি মাইনাস নিব, ঠিক আছে। এবং সেটা বুঝতে পারবো কিভাবে? এই বিন্দুধারী কোণ যেখানে আছে, এই বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকটা বের করলেই হচ্ছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এখন বিন্দুগুলো বসাই, ঠিক আছে। 5,3 -2,3 এটাতে বসাই। 5/3 -2/3 এটা যদি তুমি বসাও, প্রথম লাইনটাতে বসাও, প্রথম লাইনটাতে বসালে কত আসতেছে? 3 ইন্টু কত? 3 ইন্টু 5/3, তারপরে কত? প্লাস 4 ইন্টু -2/3, তারপরে -19। এটা হিসাব নিকাশ করলে তোমার অ্যাকচুয়ালি চলে আসতেছে হচ্ছে -50 ডিভাইডেড বাই 3। সিমিলারলি তুমি যদি 5/3, -2/3 এই বিন্দুটা তুমি যদি সেকেন্ড লাইনে বসাও, সেকেন্ড লাইনে বসালে তোমার চলে আসতেছে কত? 4 ইন্টু 5/3 -3 ইন্টু -2/3, হ্যাঁ, -17। এটা হিসাব নিকাশ করলে তোমার চলে আসতেছে কত? চলে আসতেছে 25/3। দেখো দুইটা কিন্তু সেম চিহ্ন বিশিষ্ট, দুইটাই নেগেটিভ চিহ্ন বিশিষ্ট, তাই না? সো আমার ডিসিশনটা কি? যেহেতু দুটি একই চিহ্ন বিশিষ্ট, তাই প্লাস চিহ্ন নিয়ে সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে। সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে। আচ্ছা, তো সমদ্বিখণ্ডকের সমীকরণটা তাহলে আমরা এখন বের করে ফেলি, ঠিক আছে। সমীকরণটা কীরকম হবে? সমীকরণটা হবে তোমার এরকম। প্রথম লাইন 3x প্লাস 4y মাইনাস 19 ডিভাইডেড বাই √, কত? 3² প্লাস 4²। এইখানে আমি প্লাস চিহ্ন নিব এবং তারপরে আমার হচ্ছে দ্বিতীয় লাইন 4x মাইনাস 3y মাইনাস 17, তারপরে হবে 4² প্লাস -3²। সেটাকে সমাধান করলে তুমি অ্যাকচুয়ালি পেয়ে যাবা, সমাধান করলে তোমার অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। কত আসবে বলো তো? এটাও 5, এটাও 5, ঠিক আছে। দুইটাই যদি 5 হয় তাহলে তোমার দুইটা কাটাকাটি চলে গেল, কাটাকাটি চলে গেলে তোমার চলে আসতেছে হচ্ছে 3x minus 4x, 3x plus 4y minus 19 is equals to 4x minus 3y minus 17।
আচ্ছা, সো এইখানে তোমার আসতেছে এক্স মাইনাস 7y প্লাস 2 ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, তো এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। এই প্রশ্নটাও খুব ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো কি বলছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান যে বাহু দুইটা, সেই দুটো সমীকরণ দেওয়া আছে। তৃতীয় বাহুটার উপর একটা বিন্দু দেওয়া আছে, তৃতীয় বাহুর সমীকরণটা বের করতে হবে। আচ্ছা, তো ফিগারটা ফার্স্ট আমি একটু ড্র করি। ধরা যাক যে এটা হচ্ছে সেই আমার সমদ্বিবাহু ত্রিভুজ। আমাকে কি কি দেওয়া আছে, আমাকে এইটার সমীকরণ দেওয়া আছে। সাপোজ এটা হচ্ছে 7x মাইনাস ওয়াই প্লাস 3, ঠিক আছে, এবং এইটার সমীকরণ দেওয়া আছে। ধরা যাক এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 3। তো একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে যে কি জানি আমরা, বলো তো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি ওই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকো, তাহলে কিন্তু তোমার এটা কিন্তু সমদ্বিখণ্ডক, তাই না? সো আমি যে এটা লম্ব আঁকলাম, যদিও আমি এটা লম্ব আঁকলাম, বাট এটা কিন্তু আমার কোণের সমদ্বিখণ্ডক, তাই না? এটা কিন্তু আমার কোণের সমদ্বিখণ্ডক। এবং কোণের সমদ্বিখণ্ডকটা কী হয়? বিপরীত বাহুর উপর লম্ব হয়। এবং বিপরীত বাহুর উপর তোমার একটা বিন্দু জানা আছে। সাপোজ সেই বিন্দুটা হচ্ছে গিয়ে 1, -10। তো এটাও তুমি আসলে অনেকভাবে করতে পারো। আমি দুইটা মেথড এটা করার ট্রাই করব। সাপোজ এটা হচ্ছে মেথড 1। মেথড 1টা হচ্ছে গিয়ে এরকম, কোণের সমদ্বিখণ্ডক কিন্তু আমরা বের করতে পারি। এটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক, এটা বের করা কিন্তু আমাদের জন্য খুবই সহজ। এটা ইকুয়ালস টু 0। তো এটা কিন্তু বের করা আমাদের জন্য খুবই সহজ, কারণ আমাদের দুইটা সমীকরণ জানা আছে। আমরা কোণের সমদ্বিখণ্ডক বের করতে পারি, দুইটা কোণের সমদ্বিখণ্ডক আসবে, তাই না? সো দুইটা কোণের সমদ্বিখণ্ডক আসবে, সেই সমদ্বিখণ্ডকগুলোর ঢাল আমরা বের করব। ঢাল বের করলে তাদের লম্বরেখার ঢাল আমরা জানবো। সো যখন আমরা লম্বরেখার ঢাল জানবো, আমার বিন্দু অলরেডি জানা আছে 1, 10। সো আমরা লম্বরেখার ঢালটা যদি জানি, বিন্দু যদি জানি, তাহলে সরলরেখার সমীকরণটা আমি বের করে ফেলতে পারবো। তাহলে জিনিসটা তুমি এইভাবে লিখতে পারো যে সমান বাহুর কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুর উপর কত বলো তো? বিপরীত বাহুর উপর লম্ব। আচ্ছা, সো বিপরীত বাহুর উপর যদি লম্ব হয়, তাহলে আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করে ফেলি। সমদ্বিখণ্ডকের সমীকরণ কি? প্রথম সমীকরণ, অর্থাৎ 7x মাইনাস ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই কত? √7² প্লাস -1²। প্লাস মাইনাস দিতে হবে এখানে, প্লাস মাইনাস দিয়ে। দ্বিতীয় কোণটা কি? দ্বিতীয় ইয়াটা হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 3 ডিভাইডেড বাই কত? 1² প্লাস 1²। সো এটা তুমি যদি সিম্পলিফাই করো, তাহলে আসলে দুইটা লাইন আসে, ঠিক আছে? সিম্পলিফাই হোপফুলি সবাই করতে পারবা। সো এইটাতে আসলে আমি টাইম নষ্ট করতে চাচ্ছি না। তুমি দুইটা লাইন পাবা, ঠিক আছে? দুইটা লাইন পাবা। কী কী লাইন পাবা? একটা হচ্ছে x মাইনাস 3y প্লাস 9 ইকুয়ালস টু 0, ঠিক আছে? যার ঢাল কত বলো তো? ঢাল হচ্ছে কত? x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। সো ঢাল হচ্ছে কি আমার 1/3। ঢাল হচ্ছে কত? 1/3। সুতরাং এর লম্ব রেখার ঢালটা বের করে ফেলি আমরা। এর লম্ব রেখার ঢাল সমান হবে কত? -3, তাই না? সিমিলারলি আমরা কিন্তু আরেকটা সমীকরণ পাবো এখান থেকে, যেটা হচ্ছে কি তোমার 3x মাইনাস ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 0। যার ঢাল কত? যার ঢাল হচ্ছে গিয়ে তোমার 3। সুতরাং এর লম্বের ঢাল কত? এর লম্বের ঢাল এইটা হবে তোমার 1/3। কারণ আমরা জানি ঢালের গুণফল কী হয়? -1 হয়। সো এইটার সাথে এটা গুণ করলে -1 হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে -1 হচ্ছে। তখন আমার ঢাল জানা আছে। ঢালগুলো কী কী? একটা হচ্ছে -3, একটা হচ্ছে 1/3। যদি ঢাল জানা থাকে, বিন্দু জানা থাকে, তাহলে সরলরেখার সমীকরণ বের করাটা আসলে খুবই সিম্পল জিনিস। তো সরলরেখার সমীকরণটা আমি বের করে ফেলতে পারি খুব সহজে।
সুতরাং তৃতীয় বাহুর সমীকরণ কত হবে বলো তো? একটা হবে আমার y মাইনাস y প্লাস 10 ইজ ইকুয়ালস টু ঢাল হবে একটার ক্ষেত্রে -3 x মাইনাস 1 এবং আরেকটা হবে কত y প্লাস 10, হ্যাঁ ঢাল কত? ঢাল হচ্ছে 1/3 x মাইনাস 1. সো দিস আর দ্য অ্যান্সার্স। ব্যাপারটা বুঝতে পারছো? যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ আমরা এর কোণের সমদ্বিখণ্ডকটা বের করলাম, কোণের সমদ্বিখণ্ডক বের করে আমরা ঢাল বের করছি, ঢাল আসছে 1/3 এবং 3। সো ওইটার লম্বরেখার ঢালটা আমরা বের করে ফেলছি, যেই ঢালটা আসছে আমাদের কত? একটা আসছে -3 আর একটা আসছে 1/3। সো আমরা কি করছি, জাস্ট ভ্যালুগুলো হচ্ছে গিয়ে তোমার ঢাল জানা আছে, একটা বিন্দু জানা আছে, এই সরলরেখাটার সমীকরণ বের করার জন্য এটা ঢাল জানা আছে, বিন্দু জানা আছে, আমরা বের করে ফেলছি। তো এইভাবে তুমি চিন্তা করতে পারো, অথবা তুমি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারো। ঠিক আছে, ডিফারেন্ট ওয়েটা কীরকম হতে পারে? একটু ডিফারেন্ট ওয়েতে তুমি যদি চিন্তা করো, আচ্ছা এটাও ডিলিট করে দিই। আরেকটা ডিফারেন্ট ওয়ে হতে পারে এরকম যে তোমার কাছে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, তো এরা সাপোজ আমি নাম দিয়ে দিই, এদের নাম আমি দিয়ে দিলাম, সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে গিয়ে বি, এটা হচ্ছে গিয়ে সি। তুমি সাপোজ এইটা জানো, ঠিক আছে, এইটা তুমি জানো, এইটার সমীকরণটা তুমি জানো, ঠিক আছে। সো এখন যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলে কী হবে বলো তো? এই কোণটা এবং এই কোণটা কিন্তু সমান হবে। তো সাপোজ এই কোণটা যদি তোমার হয় থিটা, তাহলে এই কোণটাও কত হবে? থিটা। তো তুমি এইটার ঢালটা বের করে ফেলো, ঢালটা হচ্ছে গিয়ে এম। সাপোজ তুমি ধরে নিলে ঢালটা হচ্ছে গিয়ে এম। তো বাকি রেখাগুলোর ঢাল আমরা বের করতে পারবো। বাকি রেখাগুলোর প্রথমটার ঢাল হচ্ছে কত? প্রথমটার ঢাল হচ্ছে গিয়ে তোমার 7 এবং দ্বিতীয়টার ঢাল কত? সাপোজ m1 = 7। এখানে তুমি ঢাল এটার বের করতেই পারবা, ঢাল বের করাটা আসলে কঠিন কিছু না। এটা হচ্ছে গিয়ে m2, এটা কত? দ্বিতীয় রেখার ঢাল, দ্বিতীয় রেখার ঢালটা হচ্ছে গিয়ে তোমার -1, এটা হচ্ছে গিয়ে -1। তৃতীয় রেখার ঢালটা তুমি ধরে নিলে হচ্ছে m। এখন তুমি যদি কোনোভাবে m এর ভ্যালুটা বের করে ফেলতে পারো, তোমার তো বিন্দু জানা আছে, m এর ভ্যালু বের করতে পারলে কিন্তু তোমার অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তো m এর ভ্যালু বের করার জন্য আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে গিয়ে তোমার মেথড 2। তুমি tan থিটা সমান তুমি কি জানো বলো তো? tan থিটা সমান তুমি কি জানো? tan থিটা সমান তুমি জানো যে m1, আমি একবারে লিখি 7 - m, মানে আসলে কি সূত্রটা হচ্ছে m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 m2। সো 7 - m ডিভাইডেড বাই 1 + 7m, ঠিক আছে, সমান হবে। আমি কি করছি বলো তো? এইটার সাথে এইটা চিন্তা করছি, এইটার সাথে এইটা তুমি যদি চিন্তা করো তাহলে কি হবে বলো তো? তাহলে আসবে তোমার -1 - m 1 + -1 × m, ঠিক আছে। একটু কথা হচ্ছে যে এইখানে তোমাকে একটা মাইনাস দিতে হবে। মাইনাস কেন দিতে হবে? কারণ দেখো তোমার এইটা হচ্ছে কি একটা সরল রেখা, এটা কিন্তু আমি একটা খণ্ডাংশ নিয়ে কাজ করতেছি, কিন্তু এটা কিন্তু রেখাংশ না, এটা হচ্ছে সম্পূর্ণটা কি একটা সরল রেখা, ঠিক আছে। তো সরল রেখাটা তুমি যদি চিন্তা করো, তাহলে সরল রেখা দেখো তোমার এই পজিটিভ সাইডের সাথে তুমি এই কোণটা বের করছো থিটা, বাট এই ক্ষেত্রে আবার তুমি কি নেগেটিভ সাইডের সাথে বের করছো, এইটা হবে না। তোমাকে আসলে কি করতে হবে? একই দিকের সাথে অ্যাঙ্গেলটা বের করতে হবে। সাপোজ তোমাকে এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করা লাগতো, এটা হচ্ছে গিয়ে কত? π - θ। তো এইখানে আমি যেমন tan θ লিখছি না, তো tan π - θ ভ্যালু তুমি যদি বের করো, tan π - θ ভ্যালুটা আসতো এইটা। আমি তোমাকে একটু ভেঙে বলি, এটা দরকার নেই এখানে লেখার দরকার নেই। তুমি যদি tan π - θ নিয়ে কাজ করো, তাহলে তোমার আসতে হচ্ছে গিয়ে পজিটিভ ভ্যালু তুমি এখানে লিখতে -m -1 + -1 × m। বাট এইটা হিসাব নিকাশ করলে আসলে কি আসে বলো তো? হিসাব নিকাশ করলে তোমার tan θ ভ্যালুটা চলে আসে, যেহেতু এইখানে একটা মাইনাস আসবে, tan π - θ মানে কত? -tan θ। এইখান থেকে তোমার চলে আসবে হচ্ছে গিয়ে এরকম -1 - m 1 - m, ঠিক আছে।
তাহলে এখন দেখো আমরা এইটাকে যদি 1 নম্বর সমীকরণ বলি, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ বলি, তাহলে 1 এবং 2 হতে 1 এবং 2 হতে তুমি কি করবা, এই দুটোকে সমান দেখাবা। 7 - m 1 + 7m = -1 - m 1 - m। ঠিক আছে? তো এইখান থেকে সলভ করলে যেটা হয়, একটা দ্বিঘাত সমীকরণ আসে। দ্বিঘাত সমীকরণ সমাধান করে তুমি m এর একটা দ্বিঘাত সমীকরণ পাবে। m এর দ্বিঘাত সমীকরণ সমাধান করে তুমি দুইটা ভ্যালু পাবে, একটা হচ্ছে -3, একটা হচ্ছে 1/3। ঠিক আছে? তো ঢাল বের করছো, বাকিটা তো আসলে পারবাই, তাই না? তো এইভাবে তুমি ঢাল বের করতে পারো। বিন্দু জানা আছে, ঢাল জানা আছে, বাকি অংশটা হচ্ছে কার মতো, এই যে এই পোর্শনটুকুর মতো, সেম জিনিস। আচ্ছা, আমরা 3 নম্বর অঙ্কটার দিকে একটু তাকাই। এখানে কি বলছে, P হচ্ছে h, k বিন্দু, যে কোনো একটা বিন্দু, এটা হচ্ছে একগুচ্ছ সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। আমি একটা বৃত্ত ফার্স্টে আঁকি, দেখতে তো উপবৃত্তের মতো হলো। সাপোজ দিস ইজ দ্য সার্কেল। আচ্ছা, তো তোমাকে কি করতে হবে, তোমাকে যেটা করতে হবে, h, k বিন্দু থেকে তুমি একগুচ্ছ সরলরেখার উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দুগুলো এই বৃত্তের উপর অবস্থান করে দেখাইতে হবে যে সরলরেখাগুচ্ছ মূল বিন্দুগামী। ঠিক আছে? সো যে কোনো একটা সরলরেখা আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে গিয়ে যে কোনো একটা সরলরেখা। এইটা হচ্ছে যে কোনো একটা সরলরেখা, এবং আমি কি করছি, h, k থেকে এইখানে কোনো একটা জায়গায় h, k আছে। সাপোজ কোনো একটা জায়গায় এখানে h, k বিন্দুটা আছে। তাহলে h, k থেকে আমাকে একটা লম্ব আঁকতে হবে। ঠিক আছে? সো আমি এইখান থেকে একটা লম্ব এঁকে দিলাম। সো এই যে লম্বটার যে পাদবিন্দু, অর্থাৎ এই যে এই বিন্দুটা আমার যেই বৃত্তের উপর অবস্থিত, সেই বৃত্তের সমীকরণটা তোমাকে দিয়ে দিছে। দেখাইতে হবে যে এই যে সরলরেখাটা মূল বিন্দুগামী। সো এই সরলরেখাটা মূল বিন্দুগামী। তুমি যেহেতু সঞ্চারপথ নিয়ে কাজ করতেছো, এই বিন্দুটার যে কোনো একটা কোঅর্ডিনেট তুমি x, y ধরে নাও, এবং এইখানে তুমি যে কোনো একটা বিন্দু, সাপোজ m, n, এটা তুমি ধরে নাও। ঠিক আছে? এখন এদের মাঝে কি একটা লম্ব সম্পর্ক আছে। যেহেতু এদের ভিতরে একটা লম্ব সম্পর্ক আছে, তাহলে আমরা এই রেখাটার ঢাল এবং এই রেখাটার ঢালের গুণফল কত, -1 বলতে পারি। তো এইটা হচ্ছে গিয়ে কন্ডিশন। এখন আমাকে দেখাইতে হবে যে এই সরল রেখাটা হচ্ছে গিয়ে মূল বিন্দুগামী। অ্যাকচুয়ালি হয়েছে কি, তুমি ইকুয়েশনটাকে একটু খেয়াল করো, ইকুয়েশনটাকে একটু ভালোভাবে খেয়াল করো। ইকুয়েশনটা আসলে কি, x × x - h, হ্যাঁ, প্লাস y × y - k = 0, তাই না? বেসিক্যালি এটা কিন্তু এরকম, x - 0, x - h, y - 0, y - k = 0, তাই না? এটা একটা বৃত্তের সমীকরণ না? এটা কিন্তু ডায়ামেট্রিক্যাল ফর্ম। দেখো, ব্যাসের প্রান্তবিন্দু, আমরা কিন্তু ব্যাসের প্রান্তবিন্দু বের করে ফেলতে পারি এখান থেকে। ব্যাসের প্রান্ত একটা হচ্ছে 0, 0, এটা অঙ্কের পার্ট না, এমনি তোমাকে বলতেছি। অঙ্ক করার আগে তোমার কিছু আইডিয়া থাকা দরকার। একটা হচ্ছে 0, 0 আর একটা h, k। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে তোমার হাতে একটা বৃত্ত আছে, এবং সেই বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু একটা হচ্ছে 0, 0, একটা হচ্ছে h, k। এখন h, k থেকে তুমি যদি লম্ব আঁকো, হ্যাঁ, সেই সাপোজ লম্বের প্রান্তবিন্দু বা লম্বের ফুট পয়েন্ট যদি সার্কেলের উপরে থাকতে চায়, তাহলে এরকম একটা সরলরেখাই আঁকা যায়। সাপোজ এই যে সরলরেখাটা আমি আঁকলাম, এরকম একটা সরলরেখাই আঁকা যায়। এইটাই হচ্ছে একমাত্র সরলরেখা। সাপোজ কথার কথা, তুমি যদি এইখানে একটা লম্ব আঁকতা এবং এই h, k থেকে তুমি যদি এইটার উপর একটা লম্ব এঁকে দাও, দেখো লম্বের ফুট পয়েন্ট কিন্তু বৃত্তের উপরে নাই। সেই ফুট পয়েন্টটা বা পাদবিন্দুটা বৃত্তের উপর তখনই থাকবে যখন h, k থেকে তুমি এই যে এই লম্বটা আঁকবা, এবং যেটা 0, 0 বিন্দু দিয়ে তোমার একটা স্পর্শক হবে। দ্যাট মিনস এই যে রেখাটা, এটা 0, 0 দিয়ে না গেলে আসলে তোমার এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে না। যাই হোক, এটা এখন অঙ্ক করে দেখাতে হবে। অঙ্ক করে তুমি কিভাবে দেখাবা? অঙ্ক করে দেখানোটা আসলে সহজ, আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করলাম বা ফিল করানোর চেষ্টা করলাম। এখন তুমি যদি অঙ্ক করে দেখো, অঙ্ক করাটা আসলে সহজ। এইটা এবং এইটা দুইটার ঢালের গুণফল -1, তাই না? ধরি সরল রেখার উপরস্থ যে কোনো বিন্দু, সরলরেখার উপরস্থ যে কোনো বিন্দু তুমি ধরে নাও হচ্ছে গিয়ে m, n, এবং
পাদবিন্দুর স্থানাঙ্ক ধরে নাও এক্স কমা ওয়াই, পাদবিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে এখন আমরা কি বলছি যে এই যে দুইটা রেখা এইচ কমা কে থেকে তুমি যে লম্ব আঁকলা এক্স ওয়াই বিন্দু পর্যন্ত যে সরলরেখা এইটা এবং এই রেখাটা দুইটা ঢালের গুণফল -1। তাহলে শর্ত মতে তুমি লিখতে পারো যে কোটির অন্তর বাই ভুজের অন্তর ওয়াই মাইনাস এন এক্স মাইনাস এম, এটা হচ্ছে গিয়ে কত ঢাল, তাই না? এইটা মাল্টিপ্লাইড বাই কত, এটা মাল্টিপ্লাইড বাই y মাইনাস কে ডিভাইডেড বাই এক্স মাইনাস এইচ, দিস ইজ ইকুয়ালস টু -1। সো এটাকে তুমি যদি একটু সিম্পলিফাই করো না, সিম্পলিফাই করলে এরকম আসে এক্স মাইনাস এম ইন্টু এক্স মাইনাস এইচ প্লাস ওয়াই মাইনাস এন টু ওয়াই মাইনাস কে ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমার 1 নম্বর সমীকরণ। একে এটা কি বলো তো, এটা যেটা আসলো এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ আসছে, বাট আমরা জানি বৃত্তের সমীকরণ এইটা হওয়ার কথা, মানে এই কন্ডিশনে তোমার এই ফুট পয়েন্টটা যেই সার্কেলের উপরে থাকবে সেই সার্কেলের ইকুয়েশনটা তোমাকে দেওয়া আছে, কিন্তু তুমি ক্যালকুলেশন করে পাইলা কি এইটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। সো কি হওয়া উচিত, তুমি যদি এইটা এবং এটাকে তুলনা করো তাহলে এম এবং এন এর ভ্যালুটা পেয়ে যাবা, তাই না? সো এম এন এর ভ্যালুটা কত সেটা আমরা একটু দেখতে চাই। সো একে কত করব, একে প্রদত্ত বৃত্তের সাথে তুলনা করে পাই। তুলনা করে কি পাই বলো তো? তুলনা করে আমরা পাইলাম এম কমা এন, এটা সমান সমান হচ্ছে গিয়ে 0,0। 0,0 হবে না? দেখো এক্স মাইনাস এইচ তো আছে, এক্স মাইনাস এইচ তো আছে, তো এইখানে এক্স এর সাথে আছে কত -0, এখানে এক্স এর সাথে আছে -m, সো এম শুড বি ইকুয়ালস টু 0। সিমিলারলি ওয়াই মাইনাস কে আছে, এখানেও ওয়াই মাইনাস কে আছে, এইখানে ওয়াই এর সাথে আছে কত -0, এখানে ওয়াই এর সাথে আছে -m, সো এন শুড বি ইকুয়ালস টু 0। সো এইভাবে তুলনা করে আমরা পেলাম এম কমা এন ইজ ইকুয়ালস টু 0,0, বাট আমরা ধরছিলাম এম কমা এন বিন্দুগামী হচ্ছে গিয়ে রেখা, সো রেখাটা মাস্ট বি 0, 0 বিন্দুগামী হতে হবে। তো এটা তুমি লিখবে, সুতরাং সরল রেখা গুচ্ছ মূল বিন্দুগামী, রাইট? আচ্ছা, নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্ন কি বলছে, এত 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 বিন্দুত্রয় একই রেখার উপর অবস্থান করে। সো একই রেখার উপর অবস্থান করে আমাকে দেখাইতে হবে এইটা। খুবই সিম্পল জিনিস, যেহেতু তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থান করে তাহলে আমরা দুইটা দুইটা করে নিয়ে ঢাল বের করলে তিনটা বিন্দু যদি একই রেখায় অবস্থান করে তাহলে কি হয় বলো তো? তিনটি বিন্দু একই রেখায় অবস্থান করলে তুমি আসলে তিনটা ডিসিশন নিতে পারো। অবস্থান করলে এক, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। সো এই মেথডে তুমি করতে পারো, অথবা ঠিক আছে, অথবা কি হতে পারে, সাপোজ তিনটা বিন্দু হচ্ছে এবিসি, ঠিক আছে, তিনটা বিন্দু, সাপোজ একটা হচ্ছে গিয়ে এ, একটা হচ্ছে গিয়ে বি, একটা হচ্ছে গিয়ে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। সো এ বি প্লাস বিসি শুড বি ইকুয়ালস টু কত? এসি। এ বি প্লাস বিসি শুড বি ইকুয়ালস টু এসি, অথবা 3 নাম্বার মেথডটা হতে পারে ঢালের ধারণা, তাই না? ঢালের ধারণা, ঢালের ধারণাটা কীরকম? ঢালের ধারণাটা হচ্ছে এ বি অংশের যে ঢাল এবং বিসি অংশের যে ঢাল সমান হবে। ঢালের ধারণা থেকে এম এ বি শুড বি ইকুয়ালস টু এম বিসি, মানে যেহেতু একই রেখার উপরে আছে তাহলে যে কোনো দুইটা বিন্দু নিয়ে তুমি যে ঢাল বের করবে সেটা আসলে সমান হবে। সো সবচেয়ে ইজিয়ার কোনটা? দিস ইজ দ্য ইজিয়েস্ট। থার্ড মেথড যেটা, এটা ইজিয়েস্ট। সো থার্ড মেথডটা ইজিয়েস্ট। আমরা এই মেথডে কি করব, এই দুইটা বিন্দু নিয়ে একবার ঢাল বের করব, এই দুইটা বিন্দু নিয়ে একবার ঢাল বের করব, তাদেরকে সমান দেখাবো, সমান দেখালে হোপফুলি আমার কন্ডিশনটা চলে আসবে। আচ্ছা, সো এটাও তুমি চাইলে 3 ভাবে করতে পারো, আমি একটা করে দেখাই। এখানে
আমি ফার্স্টে কী করব, এই দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করবো। দুইটা বিন্দু নিয়ে যদি ঢাল বের করি তাহলে b মাইনাস 0 ডিভাইডেড বাই a মাইনাস h ইকুয়ালস টু কত, b মাইনাস k a মাইনাস 0। সো হিসাব নিকাশ করো কত আসে, হিসাব নিকাশ করলে তোমার আসতেছে ab is equals to a minus h b minus k। ab is equals to ab minus ak minus bh plus hk। so ab cancel out হয়ে গেল, ak plus bh is equals to hk। তুমি যদি hk দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে তোমার আসলে প্রমাণ যেটা সেটা চলে আসবে, a divided by h plus b divided by k is equals to 1, ঠিক আছে। সো দিস ইজ ওয়ান অ্যান্সার প্রুভড, এটা দেখাইতে বলছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখাইতে বলছে যে h এর ভ্যালু যদি 1 হয়, k এর ভ্যালু যদি 1 হয়, b এর ভ্যালু যদি 2 হয় এবং বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি 2 বর্গ একক হয় তাহলে a এর মান কত সেটা বের করতে হবে, ঠিক আছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল তো হোপফুলি সবাই বের করতে পারো। ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যদি নির্ণায়কের সাহায্যে করো, ক্ষেত্রফল ইকুয়ালস টু 2, তাহলে হাফ বিন্দুগুলো কি ছিল, h0, তারপরে তোমাকে দিতে হবে একটা 1, a b, তারপরে দিতে হবে 1, তারপরে 0 k, তারপরে দিতে হবে 1। দিস ইজ ইকুয়ালস টু কত, 2। সো তোমার h এর ভ্যালু দেওয়া আছে, h এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 1 1 0 1, a b এর ভ্যালু দেওয়া আছে 2 1 0, k এর ভ্যালু দেওয়া আছে 1 1, ঠিক আছে। এইটা সমান সমান কত আসতেছে 4। সো এটা তুমি যদি সলভ করো তাহলে a এর ভ্যালুটা পাবা না। এটা সমাধান করে আসলে আমার দেখানোর দরকার নেই, হোপফুলি সবাই এটা বের করতে পারবে, ঠিক আছে। সো এটা তুমি যদি একটু সমাধান করে যদি বের করো তাহলে তুমি পেয়ে যাবা ভ্যালুটা, এর ভ্যালু। তো এটা সমাধান করলে আসলে একটা দ্বিঘাত সমীকরণ আসে, দ্বিঘাত সমীকরণ যেটা আমি সমাধান করে দেখেছি। দুইটা ভ্যালু আসবে, ঠিক আছে, এর দুইটা ভ্যালু আসবে, একটা ভ্যালু আসবে হচ্ছে 3 আর একটা ভ্যালু আসবে -5 এবং দিস উইল বি অ্যান্সার। ওকে, এটা মোটামুটি এই যে একটা প্রশ্ন। পি হচ্ছে একটা বিন্দু যেটা y = x এর উপর অবস্থিত এবং কিউ হচ্ছে আরেকটা বিন্দু যেটা y = 2x এর উপরে অবস্থিত। তাহলে পি কিউ এর মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণটা বের করতে হবে যখন পি কিউ এর ভ্যালুটা হচ্ছে কি 6, ঠিক আছে। তো মজার ব্যাপার হচ্ছে y = x এবং y = 2x দুইটাই কিন্তু তোমার মূল বিন্দুগামী সরল রেখা। সাপোজ একটা যদি হয় এরকম আর একটা হবে এরকম, যেহেতু 2x এর ঢালটা বড় হবে। সাপোজ দিস ইজ y = 2x এবং দিস ইজ y = x। তো এইটার উপরে যে কোনো একটা বিন্দু হচ্ছে গিয়ে তোমার p, এখানে কোনো একটা জায়গায় আছে p এবং এইখানে কোনো একটা জায়গায় আছে হচ্ছে গিয়ে তোমার q, ঠিক আছে। তো পি কিউ এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক তোমাকে মধ্যবিন্দুর সঞ্চারপথ বের করতে হবে। সাপোজ মধ্যবিন্দুর সঞ্চারপথ তুমি যেহেতু বের করবা, সাপোজ মধ্যবিন্দুর সঞ্চারপথ হচ্ছে x, y, মধ্যবিন্দুর উপরস্থ যে কোনো বিন্দু হচ্ছে x, y, ঠিক আছে। তাহলে পি এর কোঅর্ডিনেটটা আগে ধরে নিই আমরা। পি এর কোঅর্ডিনেট তুমি যে কোনো একটা ধরে নাও, ধরি পি এর স্থানাঙ্ক আলফা। যদি তুমি এক্স এর ভ্যালু আলফা ধরো, দেখো এক্স এর ভ্যালু যদি আলফা ধরো, এক্স এর ভ্যালু আলফা ধরলে ওয়াই এর ভ্যালুটা আলফা হবে। যেহেতু পি বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, এক্স এর ভ্যালু আমি আলফা ধরলে ওয়াই এর ভ্যালুটা কত হবে, আলফাই হবে। কিউ এর স্থানাঙ্ক সাপোজ এক্স এর ভ্যালু তুমি ধরো বিটা, যদি এক্স এর ভ্যালু বিটা ধরো তাহলে ওয়াই এর ভ্যালুটা হবে কত, 2 বিটা, ঠিক আছে। তাহলে পি কিউ এর মধ্যবিন্দু, পি কিউ এর মধ্যবিন্দুটা কি, পি কিউ এর মধ্যবিন্দুটা হবে তোমার x, y, দিস উইল বি ইকুয়ালস টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 এবং আলফা প্লাস 2 বিটা ডিভাইডেড বাই 2। দেখো প্ল্যানটা আসলে কি, মধ্যবিন্দুর তুমি সঞ্চারপথ বের করবা, ঠিক আছে, মধ্যবিন্দুটা সঞ্চারপথ বের করবা এবং বের করার জন্য তোমার একটা কন্ডিশন দিয়ে দিয়েছে পি কিউ ইকুয়ালস টু 6। সাপোজ আমি এটা একটু রাফে তোমাকে করে দেখাই। পি কিউ ইকুয়ালস টু 6 মানেটা আসলে কি, পি কিউ মানে একটা দৈর্ঘ্য। সো পি কিউ আসলে কি আসবে, পি কিউটা আসবে হচ্ছে গিয়ে তোমার, পি কিউটা কি আসবে বলো তো, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস
আলফা মাইনাস 2 বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 6। সো সামহাউ তুমি যদি আলফা মাইনাস বিটা এবং আলফা মাইনাস 2 বিটার ভ্যালুটা বের করে ফেলতে পারো, তাহলে আলফা মাইনাস বিটার ভ্যালুটা আসবে কার মাধ্যমে? এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে। আলফা মাইনাস 2 বিটার ভ্যালুটাও এক্স ওয়াইয়ের মাধ্যমে আসবে। সো এই ভ্যালুগুলো যখন তুমি এখানে বসাই দিবা তখন কিন্তু তোমার সঞ্চারপথের সমীকরণটা চলে আসবে। সো এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আলফা বিটার ভ্যালু এক্স ওয়াইয়ের মাধ্যমে বের করা, ঠিক আছে? সো এখানে তুমি লিখতে পারো যে এক্স সমান সমান কত? এক্স সমান সমান হচ্ছে কি তোমার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। সো এখান থেকে তুমি পাচ্ছ আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু 2x। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। সিমিলারলি y সমান সমান হবে আলফা প্লাস 2 বিটা ডিভাইডেড বাই 2। সো এইখান থেকে আলফা প্লাস 2 বিটা ডিভাইডেড বাই এটা সমান সমান তুমি পাচ্ছ 2y। এটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? 1 এবং 2 তুমি যদি সমাধান করে 1 এবং 2 সমাধান করে তুমি কি পাচ্ছ বলো তো? আলফার ভ্যালুটা পাবা 4h মাইনাস 2k, 4x মাইনাস 2y, ঠিক আছে? এবং বিটার ভ্যালুটা কত পাবা? বিটার ভ্যালুটা পাবা হচ্ছে 2y মাইনাস 2x। আমি একটু রাফ করে নিছি আসলে, যেহেতু আসলে এগুলা তোমাদের পারা জিনিস, এত সময় আমি নিতে চাই না, তাই আমি একটু রাফ করে নিছি। সো এখন আমি কি করব বলো তো? এই যে এই জায়গাটায় আমি ভ্যালুগুলা বসাবো। তো আলফা মাইনাস বিটার ভ্যালুটা বসাও। আচ্ছা, আমরা যদি বর্গ করে দিলে আলফা মাইনাস বিটার ভ্যালুটা যদি আমি বসাই, আলফার ভ্যালুটা কত? আলফার ভ্যালুটা আমি একটু ভ্যালুগুলো লিখে নিই। ভ্যালুগুলো যদি আমি বসাই, আলফার ভ্যালু হচ্ছে 4x মাইনাস 2y, 4x মাইনাস 2y, হ্যাঁ, মাইনাস বিটার ভ্যালু কত? বিটার ভ্যালু হচ্ছে মাইনাস 2y প্লাস 2x হোল স্কোয়ার, প্লাস আলফার ভ্যালু এগেইন 4x মাইনাস 2y এবং 2 বিটার ভ্যালুটা বসাও। 2 বিটার ভ্যালুটা কত? যদি মাইনাস 2 বিটা করি তাহলে মাইনাস 2 দুগুণে 4y মাইনাস 4x হোল স্কোয়ার। দিস ইজ ইকুয়ালস টু 36। বর্গ করে দিছি। সো এইখানে তোমার আসতেছে 6x মাইনাস 4y হোল স্কোয়ার, প্লাস এখানে আসতেছে কত? আচ্ছা, এটা প্লাস হবে। সো এইখানে আসতেছে তোমার 8x, হ্যাঁ, 8x মাইনাস 6y হোল স্কোয়ার, এরকম। আচ্ছা, সো এইটা ইকুয়ালস টু 36। সো এটাকে তুমি চাইলে সিম্পলিফাই করতে পারো, চাইলে না, অ্যাকচুয়ালি তোমাকে করতে হবে। আমি আসলে সিম্পলিফাই করে দেখাচ্ছি না, কারণ এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ফেললেই হয়ে যাচ্ছে। তো তুমি যদি এটা সিম্পলিফাই করো তাহলে তোমার অ্যান্সার চলে আসতেছে 25x স্কোয়ার প্লাস মাইনাস 36xy, হ্যাঁ, প্লাস 13y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9, অ্যান্ড দিস উইল বি দ্য অ্যান্সার। সহজ অঙ্ক। লাস্টের যেটা বলছে, HK 1 2 -3 4 বিন্দুসমূহ L1 রেখার উপর অবস্থিত, মানে 3টা বিন্দু হচ্ছে গিয়ে সমরেখ। ভালো কথা। L2 এবং L1 সরল রেখার উপর লম্ব, মানে L2 এবং L1 এরা হচ্ছে পরস্পর লম্ব। দ্যাট মিনস ওদের ঢালের গুণফল -1 হবে। L2 আবার এই দুটা বিন্দুগামী, ঠিক আছে? তাহলে K বাই H এর ভ্যালু বের করতে হবে। খুবই সিম্পল জিনিস। L1 এর উপরে তোমাকে 3টা বিন্দু দেওয়া আছে। সো 3টা বিন্দু যদি দেওয়া থাকে, দুইটা করে আমরা ঢাল বের করলে ঢাল দুইটা সমান হবে। সো এইখান থেকে আমি HK এর একটা ইকুয়েশন পাবো। আবার এই দুইটার ঢাল এবং এই দুইটা বিন্দুর যে ঢাল, যেহেতু এটা লম্বরেখার উপরে অবস্থান করছে, তো এদের যদি ঢালের গুণফল -1 হয়, এখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো। সলভ করলে HK এর ভ্যালু পাবো। HK এর ভ্যালু পেলে এদের রেশিওর ভ্যালুটা আমি পেয়ে যাব।
তাহলে তুমি এভাবে লিখতে পারো L1 এর উপর বিন্দু তিনটি কি সমরেখ। সো বিন্দু তিনটে যদি সমরেখ হয়, সুতরাং তুমি প্রথম দুইটা নিয়ে ঢাল বের করো। প্রথম দুইটা নিয়ে ঢাল বের করলে হচ্ছে k-2 ডিভাইডেড বাই h-1 ইজ ইকুয়ালস টু 2 - 4 1 -1 হচ্ছে +3। সো তোমার চলে আসতেছে k-2 h-1 ইজ ইকুয়ালস টু তোমার চলে আসতেছে হচ্ছে কত -1/2, তাই না? সো এইখান থেকে তুমি একটা ইকুয়েশন পাবা, এবং সেই ইকুয়েশনটা হচ্ছে h + 2k ইজ ইকুয়ালস টু 5। দিস ইজ দ্য নাম্বার 1 ইকুয়েশন। সিমিলারলি আবার ml1 মাল্টিপ্লাইড বাই ml2, মানে লাইন 1 এবং লাইন 2 দুইটা ঢালের গুণফল -1। সো লাইন 1 এর ঢাল আমরা অলরেডি বের করছি -1/2। কীভাবে বের করছি? এই যে -1/2, ঠিক আছে? তো লাইন 2 এর ঢালটা বের করি। লাইন 2 এর ঢালটা কত? লাইন 2 এর ঢাল বের করার জন্য আমরা এই দুইটা পয়েন্ট ইউজ করব। এই দুইটা পয়েন্ট যদি ইউজ করি তাহলে k-3 ডিভাইডেড বাই h-4 ইজ ইকুয়ালস টু -1। সো এটাকে তুমি যদি সিম্পলিফাই করো আরেকটা ইকুয়েশন পাবা, যেটা হচ্ছে 2h - k ইজ ইকুয়ালস টু 5। দিস ইজ দ্য সেকেন্ড ইকুয়েশন, ঠিক আছে? 1 এবং 2 সমাধান করে ক্যালকুলেটরে সমাধান করবা। সমাধান করে তুমি h k এর ভ্যালু পাবা। h, k এর ভ্যালুটা আমরা পাচ্ছি কত? 3,1। সুতরাং তোমাকে জিজ্ঞেস করছে কিসের ভ্যালু? k/h এর মান, তাই না? k/h এটা সমান হচ্ছে 3 ডিভাইডেড বাই 1 সমান 3, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। তো এই ছিল তোমার কি বলবো উইকলি 1 এর সমাধান। কেমন লাগলো কমেন্টে জানাতে পারো, এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে এবং লাইক সাবস্ক্রাইব করতে পারো আমাদের চ্যানেলটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।